বসো, আমি আমার তোমরা সাউন্ড অফ করে রাখো প্লিজ, কেউ সাউন্ড অন করে রেখো না। ওকে, আমি একটা বিক্রিয়া লিখি, তোমরাও এই বিক্রিয়াটা আমার সাথে সাথে লিখবে। আমরা এইটাই সাথে শিখেছিলাম না? আমরা তো পুরো ডাইক্রোমেটের সাথে এই বিক্রিয়াটা শিখেছিলাম। এটা না, এটা আসলে ভুল করে ফেলছি, অন্যটা লিখতে চাচ্ছি আমি। আমরা এই বিক্রিয়াটির ক্ষেত্রে তোমার হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে আমরা সমতাকরণ শিখব এই বিক্রিয়াটি। এখন এক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রথমে আমাদের জারক আয়ন এবং বিজারক আয়নটা বের করতে হবে। জারক আয়ন এবং বিজারক আয়ন বের করার সিস্টেমটা আসলে কি? জারক আয়ন বের করতে গেলে আমরা এগুলার চার্ট তোমাদের দেখিয়েছিলাম, সেই চার্ট তোমরা দেখেছিলে। আমি এখানে একবারে লিখে দেবো কে জারক কে বিজারক। এখানে জারক হচ্ছে Mn O4 মাইনাস এবং বিজারক এখানে Fe2 প্লাস। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম আমরা লিখেছিলাম জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া কি হবে? এখানে কি হয়েছিল আমরা জেনেছিলাম যে আয়রন 2 প্লাস ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে এইখানে আয়রন 3 প্লাস হবে এবং একটা ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে আয়রন 3 প্লাস হবে, তাই না? আয়রন 3 প্লাস হলো, এটা 1 নাম্বার সমীকরণ। তোমরা কি লেখাটা বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। এখানে যে জারক আয়ন ছিল, জারক আয়নের বিজারণ ঘটবে। এখানে আমরা সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে অম্লীয় মাধ্যমে এখানে Mn এর জারণ সংখ্যা আছে +7, তার চেঞ্জ হয়ে হবে হচ্ছে Mn2 প্লাস। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে? ইলেকট্রন গ্রহণ করেছে সে 5টি ইলেকট্রন গ্রহণ করেছে এবং Mn2 প্লাস। এটা তার চেঞ্জ। আমরা জানি যে জারকের যদি অক্সিজেন থাকে, আমরা বলেছিলাম এখানে যতগুলি অক্সিজেন থাকবে আমরা এখানে ততগুলি আমরা পানির অণু লিখে দিব। তাহলে এখানে পানির অণু হবে হচ্ছে 4টা। তাহলে 4টা পানি অণু লেখার জন্য আমাদের এইখানে প্রয়োজন হলো 8টা H প্লাস। বলেছিলাম যে যতগুলি প্রোটন আমরা পানি অণুতে লিখব ততগুলি প্রোটন আমরা বাম পাশে লিখে দিব। এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া ছিল, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিব। এরপরের কাজ কি বলেছিলাম? যে ইলেকট্রন সমান করা। এইখানে দেখো একটা ইলেকট্রন তোমার হচ্ছে আয়রন 2 প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 3 প্লাস হলো, বাট এইখানে তোমার হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করছে MnO4 মাইনাস প্যারাম্যাঙ্গানেট আয়ন। তো সেক্ষেত্রে তাহলে আমাদের ইলেকট্রন সমান করার জন্য কি করতে হবে? সমান করার জন্য আমরা এখানে 1 নাম্বার সমীকরণকে গুণ করব 5 দিয়ে, প্লাস এখানে আমরা 2 কে সাথে যোগ করব।
তো এখানে তাহলে হবে হচ্ছে 5 Fe2 প্লাস এখান থেকে হবে 5 Fe3 প্লাস 5 ইলেকট্রন। আর এখানে কি ছিল? MnO4 মাইনাস 8H প্লাস 5 ইলেকট্রন। এখানে হবে Mn2 প্লাস 4H2O। তোমরা আমি যেগুলো লিখছি তোমাদের কাজ হলো সাথে সাথে লিখে ফেলা, কারণ কোনো কারণে যদি আমার হচ্ছে ইয়ে হয়, নেট ডিসকানেক্ট হয়ে যায়, তখন কিন্তু এটা থাকবে না। এজন্য তোমরা যেটা করবা সাথে সাথে আমার সাথে সাথে লিখে ফেলবে। তো এখানে ইলেকট্রন দেখো সমান সমান আমরা বলেছিলাম আমরা এটা কেটে দিতে পারি অথবা না কেটেও রেখে দিতে পারি। তাহলে এখানে আসবে 5 Fe2 প্লাস MnO4 মাইনাস প্লাস 8H প্লাস এখানে হলো হচ্ছে 5 Fe3 প্লাস Mn2 প্লাস 4H2O। এটা হচ্ছে আমাদের কঙ্কাল কাঠামো এবং এখানে সমতাকৃত অবস্থায় আছে। এই কঙ্কাল কাঠামোতে আমাদের কি করতে হবে এখন? এই কঙ্কাল কাঠামোতে আমাদের দর্শক আয়ন যোগ করতে হবে। এখানে দর্শক আয়ন যদি যোগ করতে চাই, দর্শক আয়ন কি কি ছিল দেখো তো। এখানে কি কি ছিল যা আমরা লিখি নাই? পটাশিয়াম ছিল যা নিচে লিখি নাই, সালফেট ছিল যেটা নিচে লিখি নাই। আমরা এগুলো এখন লিখে দিই। তাহলে এখন লেখো যে উভয় পক্ষে প্রয়োজনীয় সংখ্যক দর্শক আয়ন যোগ করে। তো এখানে যোগ করলে কি হয়? 5 FeSO4 এখানে আসবে হচ্ছে KMnO4। কি হলো? কথা বলো, শোনা যাচ্ছে না? আচ্ছা এখানে কয়টা H প্লাস আছে? 8টা H প্লাস। তাহলে আমাদের কয়টা সালফিউরিক অ্যাসিড অণু আমরা লিখবো? 4টি, কারণ আমরা প্রতি অণু সালফিউরিক অ্যাসিড থেকে দুইটা করে প্রোটন আমরা পাচ্ছি। এই জন্য আমরা এখানে 4 অণু সালফিউরিক অ্যাসিড লিখবো। 4 অণু সালফিউরিক অ্যাসিড। এখন এই পাশে যেটা আছে আমি তাই লিখে রাখলাম। এখানে Fe3 প্লাস Mn2 প্লাস 4H2O। আর নতুন করে আমরা কি লিখেছি দেখো, আমরা এখানে লিখেছি 5, এইখানে 5 আছে তাহলে 5টা সালফেট, আর এখানে লিখেছি কয়টা সালফেট? 4টা। তাহলে মোট সালফেট লিখেছি 9টা। তাহলে 9টা আমরা সালফেট লিখেছি। 9টা আমরা এখানে সালফেট আগে লিখে রাখবো। 9টা সালফেট আয়ন, যেটা আমরা বেশি লিখেছি বিক্রিয়কে উৎপাদে যেটা নাই। আর লিখেছে হচ্ছে একটা পটাশিয়াম। তো এখানে আমরা একটা পটাশিয়াম লিখে দিই। এখন যেটা করতে হবে এইবার, ওই যে আমরা ডান পাশে যে আয়নগুলাকে লিখেছি নেগেটিভ আয়নগুলা, এইগুলা পজিটিভ আয়নের সাথে যুক্ত করে আমরা কি করব? যৌগ আকারে লিখব। এখানে দেখো Fe, এটা সবাই এখানে একটু লেখা বন্ধ করো, এখানে একটু খেয়াল করো। FeSO4, এখানে এর চার্জ তো 3 প্লাস আর সালফেটের চার্জ হচ্ছে 2 মাইনাস। তাহলে আমরা জানি যোজনী অনুসারে সংকেত লেখার সময় আমরা এইভাবে লিখব, এইখানে লিখব হচ্ছে 3। আচ্ছা এখন এই প্রতিটা ফেরিক সালফেট অণুতে আমি দেখো 2টা করে আয়রন লিখে ফেলেছি, বাট আমার এখানে আয়রন ছিল কয়টা? 5টা।
তাহলে কয় মোল ফেরিক সালফেট হবে এখানে? 5/2 মোল ফেরিক সালফেট হবে, কারণ আমার প্রতি অণু ফেরিক সালফেটে 2টা করে আয়রন চলে গিয়েছে, তাহলে 2.5 অণু ফেরিক সালফেটে আমার আসবে হচ্ছে 5টি ফেরিক আয়ন। আচ্ছা, এখন এবার লিখি এইখানে MnSO4, আচ্ছা অন্যটি ঠিক থাকবে, প্লাস H2O, আর এখানে বাদ থাকলো হচ্ছে এই পটাশিয়াম, এখানে পটাশিয়াম প্লাস ছিল আর একটা সালফেট, তাহলে পটাশিয়াম এখানে আমি লিখবো হচ্ছে সালফেট, তাহলে এখানে অবশ্যই 2 লিখতে হবে, পটাশিয়াম ছিল তো আমার একটা, তাহলে এখানে আমি কি লিখবো? এখানে লিখবো হচ্ছে হাফ। তাহলে আমি দেখো ফেরিক এখানে সালফেট আয়নগুলো দেখো 9টা আমি লিখেছি, এইখানে 15-র অর্ধেক লিখে 7.5, এখানে হচ্ছে 1 8.5 আর এখানে হাফ 9, তো আমার 9টা হয়ে গেল। কিন্তু মনে রাখবে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সমতা করার পর কোনোভাবেই অণুর মূল সংখ্যাকে ভগ্নাংশে রাখতে পারবো না। ভগ্নাংশে যেহেতু রাখতে পারবো না, তাহলে আমার কি করতে হবে? এখন সমীকরণের উভয় পক্ষকে আমরা 2 দিয়ে যদি গুণ করি দেখবে তাহলে আর ভগ্নাংশ থাকবে না। তাহলে আমরা উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি, এখানে লেখো যে উভয় পক্ষকে 2 দ্বারা কেন গুণ করছি? কারণ এই যে আমার এখানে যে ভগ্নাংশটা ছিল এটাকে আমার মানে পূর্ণ সংখ্যায় লিখতে হবে। এখন তাহলে এখানে আসো, এই কার সাউন্ড আসছে? বাসার সাউন্ড আসছে বাবা, এটা বন্ধ করো। FeSO4, ও সরি, এখানে তো আমরা 2 দিয়ে গুণ করব, আমি তো 2 দিয়ে গুণ করি না, এটা আমরা এখানে 2 দিয়ে গুণ করে দিব। সেক্ষেত্রে এখানে 5 ছিল, তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে হচ্ছে 10, আর এখানে আসবে 2 KMnO4, এখানে 8 H2SO4, আর এখানে তখন হয়ে যাবে 5 Fe2SO4 whole 3 plus 2 MnSO4 plus 8 H2O plus K2SO4। এইটাই হচ্ছে ফাইনালি আমার সমতাকৃত সমীকরণ। এখানে যে এই যে সমীকরণটা আমি পেলাম, একদম ফাইনালি যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা হচ্ছে এই যে উপরের সমীকরণটা দিয়েছিলাম এর সমতাকৃত সমীকরণ। মানে এই সমীকরণটা যদি আমাদের কখনো পরীক্ষায় সমতা করতে বলে, তাহলে তোমাকে অবশ্যই এই লাইন পর্যন্ত আসতে হবে, এই লাইন পর্যন্ত তোমাকে আসতে হবে, এই লাইনটা হচ্ছে তোমার শেষ লাইন। আচ্ছা, এই বিক্রিয়াটিতে তোমাদের কারোর কোনো কোশ্চেন আছে? স্যার এখানে MnO4 জারক আর Fe2+ বিজারক কিভাবে হলো এইটা কিভাবে বুঝবে? হ্যাঁ, ওকে, আমি এটা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এটা যে জারক এটা আমরা কিভাবে চিনবো। প্রথমে আমি কিন্তু প্রশ্ন করেছিলাম জারক এবং বিজারক চিনবো কিভাবে। আমি গতদিন তোমাদের একটা চার্ট শেয়ার করেছিলাম তোমাদের সাথে, কতদিন ক্লাস করেছিলে? একটা চার্ট শেয়ার করেছিলাম, বা তোমাদের যে কোনো বইয়ে তোমাদের যে কোনো একটা বইয়ে দেখবা এই জারক বিজারকের অধ্যায়ে জারকের চার্ট আছে, বিজারকের চার্ট আছে। তুমি ওইখানে দেখে রাখবে কিভাবে সে কোনটি জারক কোনটি বিজারক। যেহেতু আমার এখানে উৎপাদ লেখা নাই, যদি এখানে উৎপাদগুলো লেখা থাকতো, যদি আমার এই লাইনটা এখানে লেখা থাকতো, মানে সমতা করে না বাট উৎপাদগুলো লেখা আছে, তখন আমি জারণ মানের পরিবর্তন উল্লেখ দেখে হিসাব করে কে জারক কে বিজারক বের করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু আমার ডান পাশে কিছুই নাই, এখানে কিছুই নাই, তাহলে আমার জারক বিজারক চিনতে গেলে আগে থেকে পূর্ব ধারণা না থাকলে কোনটি জারক কোনটি বিজারক আমরা চিনতে পারবো না। তার মানে আগে থেকে তোমার ধারণাটা নিয়ে রাখতে হবে। বুঝতে পারছো কি? স্যার আচ্ছা, এই ধারণা নেওয়ার জন্য তুমি যেটা করবে, ওই চার্টটা পাশে রাখবে যখন তুমি বিক্রিয়াগুলো সমতা করবে। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম, বলেছিলাম যে এই চার্ট মুখস্থ করতে যেও না, মুখস্থ করতে গেলে কিন্তু জারণ বিজারণ তুমি শিখতে পারবে না। তোমাকে যেটা করতে হবে যে তুমি বিক্রিয়া করার সময়
তুমি জাস্ট এই বিষয়গুলো দেখে নিবে, কে জারক কে বিজারক। এরকম 5-6টা জারক 5-6টা বিজারক তুমি চিনতে পারলে তখন তুমি সমস্ত বিক্রিয়া করতে পারবে। কারণ ওই দেখবে জারকের মধ্যে ওই 5-6টার মধ্যে কমন পাচ্ছ, বিজারক হয়তো কমন না, তখন তুমি বিজারকটা বুঝে ফেলতে পারছো এটা বিজারক হবে। বা ওই 5-6টা জারক 5-6টা বিজারকের মধ্যে থেকে তোমার সমস্ত বিক্রিয়াগুলি তোমাকে করতে হবে। আমার প্রশ্ন উত্তর আশা করি পেয়েছো। এখন আমরা অন্য আরেকটা বিক্রিয়া যাব, যে বিক্রিয়াটিতে আমরা বলেছিলাম যে জারণ বিজারণ বিক্রিয়ায় তোমার হচ্ছে অ্যাসিডের কাজ হলো জারকের আয়নে যে অক্সিজেন ছিল তাকে পানিতে কনভার্ট করার জন্য যে প্রোটন দরকার সে প্রোটন সাপ্লাই করা। এখন আমরা একটা বিক্রিয়া দেখব যে বিক্রিয়ার দুইটি তোমার হচ্ছে প্রোটনের সোর্স আছে। হ্যাঁ, ধরো আমি এখানে H2C2O4 প্লাস K2Cr2O7 এখানে অম্লীয় মাধ্যমে আমি নিলাম H2SO4। এই বিক্রিয়াটা আমরা সমতা করতে চাই। এই বিক্রিয়াটা যেহেতু সমতা করতে চাই, তাহলে আমরা এখানে জারককে, যে আমাকে প্রশ্নটা করেছিলে সে তোমার পাশে নিশ্চয় বই আছে, তুমি ওই চার্ট দেখে বলো এখানে জারক আয়ন কোনটি। এখানে জারক আয়ন হচ্ছে Cr2, এখানে জারক আয়ন Cr2O7 2-। এইটা জারক ছিল। তুমি দেখো তোমার বই বের করে দেখো, জারকের যে লিস্টটা আছে সেই লিস্টের মধ্যে এই পটাশিয়াম ডাইক্রোমেট আয়নটা এখানে আছে। আর এখানে বিজারক হচ্ছে এখানে অক্সালেট আয়ন, এখানে বিজারক হচ্ছে অক্সালেট আয়ন C2O4 2-। এখন তোমাদের এই জারক এবং বিজারকের যে পরিবর্তনগুলোর কথা আমি কালকে বলেছিলাম, যে গত ক্লাসে বলেছিলাম যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে আসলে চেঞ্জ গুলা কি। হ্যাঁ, আমরা এখানে জারণ অর্ধবিক্রিয়াটা লিখি, জারণ অর্ধবিক্রিয়াটা আমরা এখানে লিখবো। তাহলে জারণ অর্ধবিক্রিয়া কার হবে? অবশ্যই বিজারকের হবে। হ্যাঁ, তা তোমরা আমাকে কেউ একজন বলো যে এই ক্ষেত্রে বিজারকের যে চেঞ্জটা কি হবে। এইটা আমি মনে রাখতে বলেছিলাম, প্রত্যেকটা জারক এবং বিজারকের ক্ষেত্রে যে চেঞ্জ হবে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এবং মনে রাখার জন্য আমাদের চর্চা করতে হবে। চর্চার বিকল্প কিছু নাই। এগুলা মনে রাখার জন্য মুখস্থ যদি করতে যাও জারণ বিজারণ বিক্রিয়া জীবনেও শিখতে পারবে না। এই অক্সালেট আয়ন এটা যখন জারিত হয় তখন প্রতিটা অক্সালেট আয়ন থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর সে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়। এইটা হচ্ছে পরিবর্তন। এই পৃথিবীর যে বিক্রিয়াতেই সে জারক হিসেবে কাজ, জারণ মানে বিজারক হিসেবে কাজ করবে, প্রত্যেকটা জায়গায় তার এই চেঞ্জটা হবে। এটা কমন, একদম ইউনিভার্সাল একটা চেঞ্জ তার জন্য। বুঝতে পারছো? অক্সালেট আয়ন সর্বদাই 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এবং তৈরি করবে হচ্ছে 2টা ইলেকট্রন। আচ্ছা, তোমরা স্যার এই পরিবর্তনটা সবগুলারই কি মানে সবসময় একই রকম থাকবে, একটা শিখলেই হবে? এই অক্সালেট আয়ন যে তুমি শিখছো, অক্সালেট আয়ন এরকমই সেম, আর কোনো চেঞ্জ হবে না, এটাই হবে। তার জন্য আর অন্যগুলো কি স্যার এরকমই যেটা করাইছেন ওইটাই হবে, আর অন্য কিছু হবে না? এ পর্যন্ত যা করিয়েছি তাতে তাই। কিছু কিছু ক্ষেত্রে একটু চেঞ্জ হয়, সেটা যেমন যখন পারক্সাইড আয়ন জারক, আবার যখন সে বিজারক তখন 2 রকম আচরণ করে। হ্যাঁ, তবে যখন সে বিজারক তখন তার চেঞ্জ কনস্ট্যান্ট, যখন সে জারক তখন তার চেঞ্জ কনস্ট্যান্ট। বুঝতে পারছো? যে জায়গায় যাক তার চেঞ্জটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। মানে এই অক্সালেট আয়নের চেঞ্জ যেমন কনস্ট্যান্ট, পারক্সাইড আয়নের চেঞ্জ যখন সে বিজারক তখন তার কনস্ট্যান্ট অক্সিজেন হবে। বুঝতে পারছো? আর যখন জারক সে অক্সাইড হবে। সেগুলা আমরা ওই চেঞ্জ গুলা কিন্তু সবগুলি কনস্ট্যান্ট, মানে যেটা আমরা দেখছি আর কি এখানে। এবার আসো বিজারণ অর্ধবিক্রিয়া। আশা করি তোমরা বুঝছো, এইগুলা মনে রাখবে। বিজারণ অর্ধবিক্রিয়া, এখানে Cr2O7 2-। এখান থেকে আমরা বলেছিলাম এখানে প্রতিটা ক্রোমিয়ামের +6 করে আছে, +6 × 2 মানে 2টা ক্রোমিয়াম প্রত্যেকটারই +6 করে আছে। এটা হয়ে যাবে, আমরা বলেছিলাম গতদিন শিখেছিলাম এটা Cr3+। গতদিন শিখেছিলাম সেটা আমি বলে দিলাম। দেখছো আমরা এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা আর চেঞ্জ হলো না, সুতরাং এটা একই রকম থাকবে। তাহলে
প্রতিটা ক্রোমিয়ামের এখানে ছিল +6 করে, বাট আমার এখানে হলো হচ্ছে তোমার +3, তাহলে প্রত্যেকটা গ্রহণ করেছে 3টা করে, তাহলে 2টা ক্রোমিয়াম 6+ গ্রহণ করেছে মোট 6টি ইলেকট্রন। এজন্য এখানে আমি 6 ইলেকট্রন লিখব, কারণ প্রত্যেকটা ক্রোমিয়ামে +6 ছিল, হয়ে গেছে +3, তাহলে প্রত্যেকে 3টা করে, মোট 2টা ক্রোমিয়াম 6+ 6টা গ্রহণ করেছে, এজন্য 6 ইলেকট্রন। এবার বলেছিলাম জারক আয়নে যতগুলি অক্সিজেন থাকবে আমরা এখানে ততগুলি পানির অণু লিখে দিব। তাহলে এখানে পানির অণু হচ্ছে 7টা। 7টা পানির অণু লেখার জন্য আমার প্রোটন দরকার হলো হচ্ছে কয়টা? 14টা। তো আমি এখানে 14টা প্রোটন লিখে দিব। এগুলা খুব কঠিন কিছু না, তোমরা হচ্ছে জাস্ট চর্চা করবে, চর্চা করলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এখন এইখানে এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এরপরে স্টেপ হচ্ছে আমার ইলেকট্রন সমান করা। এইখানে দেখো এইখানে ইলেকট্রন তোমার হচ্ছে আছে হচ্ছে এখানে 2টা, বাট এ গ্রহণ করেছে হচ্ছে 6টা। এজন্য আমরা কি করব? এজন্য আমরা 1 কে কত দিয়ে গুণ করব? 1 গুণ 3 যোগ 2 হচ্ছে। সেক্ষেত্রে তাহলে এখানে হবে হচ্ছে 3C2O4 2 মাইনাস, এখান থেকে হবে সরি এটা তোমার হবে হচ্ছে 3 দিয়ে গুণ করেছে, তাহলে এখানে 6টা কার্বন ডাই অক্সাইড অণু হবে, 6টা কার্বন ডাই অক্সাইড, 6 ইলেকট্রন। হাতের লেখাটা একটু ভালো হওয়ার জন্য কয়েকদিন সময় লাগবে, নতুন ব্যবহার করছি তো হাতের লেখাটা খুব বিচ্ছিরি হয়ে যাচ্ছে। Cr2O7 2 মাইনাস, এখানে 14H+, বুঝতে না পারলে আমাকে বলবা স্যার এটা বুঝতে পারিনি। 6 ইলেকট্রন, এখানে 2 Cr3 প্লাস 7 7H2। এখন যোগ করো, যোগ করলে এখানে আমার আসবে হচ্ছে 3C2O4 2 মাইনাস প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14H+, এখানে 6CO2 প্লাস 2 Cr3 প্লাস 7H2O। আচ্ছা, এর পরের কাজ দর্শকায়ন যোগ করা। দর্শকায়ন যোগ করার ক্ষেত্রে তোমাদের একটু মাথাটা খাটাইতে হবে। এখন দর্শকায়ন যোগ করো, পরবর্তী লাইন হচ্ছে দর্শকায়ন যোগ করি, তোমরা লিখে নাও। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে, দেখো অক্সালেট আয়নের সাথে কোন আয়নটা ছিল? এই দেখো এখানে কি ছিল? হাইড্রোজেন ছিল। তাহলে আমরা এখানে লিখবো এখানে আমরা লিখবো 3H2C2O4 প্লাস K2Cr2O7। এখন বলো আমি এখানে সালফিউরিক অ্যাসিড কয় অণু লিখবো? এটাই হচ্ছে এখানে বলছিলাম যে মাথাটা একটু এই ক্ষেত্রে একটু মাথা খেলাইতে হবে। সেটা হচ্ছে এখানে তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো আশা করি। এখানে দেখো তো অক্সালেট আয়ন থেকে আমরা কিন্তু প্রোটন পাচ্ছি। এই বিক্রিয়ায় প্রোটনের সোর্স হচ্ছে 2 জায়গায়, এখানে প্রোটনের সোর্স কিন্তু 2টা। দেখো এইখান থেকেও আমরা প্রোটন পাচ্ছি, আবার এই অ্যাসিড থেকেও প্রোটন পাচ্ছি।
তো একে আমরা ডাইক্রোমেট আয়নকে জারিত করার জন্য আমার যে পরিমাণে প্রোটন দরকার এটাকে বিজারিত করার জন্য যে পরিমাণে প্রোটন দরকার তার সবগুলি যদি অক্সালিক অ্যাসিড থেকে আমি পেয়ে যেতাম, তাহলে আমার এখানে অ্যাসিড দরকার ছিল না। এখানে যে এই 7 অণু অক্সিজেনকে পানিতে কনভার্ট করার জন্য প্রোটন লাগবে আমার 14টি, কিন্তু আমার এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের এক মোল পটাশিয়াম ডাইক্রোমেট অ্যানায়নকে বিজারিত করতে আমার এখানে 14টা প্রোটন লাগছে, এবং একই সাথে 3টা অক্সালেট আয়নকে জারিত হতে হচ্ছে। তো 3টা অক্সালেট আয়ন থেকে আমি কিন্তু পাচ্ছি 6টা প্রোটন। এই 6টা প্রোটন কিন্তু আমি কনফার্ম এখান থেকে পাবো, আর বাদ বাকি প্রোটনগুলো কিন্তু সালফিউরিক অ্যাসিড থেকে আসবে। তোমরা কি আমার কথা বুঝেছো কি বলেছি? যেহেতু এখানে প্রোটনের সোর্স অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, তো অক্সালেট আয়ন থেকে যেগুলি আসবে সেগুলি মাস্ট, কারণ একটা পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করতে গেলে আমার 3টা অক্সালেট আয়নকে জারিত হতে হচ্ছে। সেক্ষেত্রে সেখান থেকে আমি পাচ্ছি 6টা, তাহলে 6টা, আর বাদ বাকিগুলি আসবে সালফিউরিক অ্যাসিড থেকে। এখানে বাদ বাকি কয়টা আসবে? 14টা যেহেতু আছে, তাহলে এখানে আমার থাকবে 8। তাহলে এখানে 4, তোমাদের কারো বাজে সাউন্ড করতেছে। এখন এখানে 4টি এটা আসবে। তো এখানে 6 CO2 আমি একবারে লিখে দিচ্ছি। এখানে ক্রোমিয়ামের সাথে তাহলে কি আসবে বলো? এখানে সালফেট আয়ন লিখেছিলাম, অবশ্যই অ্যানায়ন সালফেট ছিল। আমি এই ক্ষেত্রে একবার লিখে দিচ্ছি, অন্যগুলোর মধ্যে আলাদা করে লিখছি না। তাহলে ক্রোমিয়াম এখানে যাবে 3, 2, আর এখানে আসবে 3, যেহেতু এর চার্জ 3। দেখো প্রতিটা ক্রোমিয়াম সালফেটে 2টা ক্রোমিয়াম লিখে ফেলেছে, এখানে এই 2 আর এখানে লেখা লাগবে না। প্লাস 7 H2O প্লাস এই পাশে যেটা লিখেছি পটাশিয়াম, যা আমি ডান পাশে এখনো লিখি নাই, যেটার স্কেলেটন কাঠামোতে, কঙ্কাল কাঠামোতে ছিল না, সেটা আমি এখন এখানে লিখে দিব, পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেট। এখন দেখো আমি সালফেট বাম পাশে কটা লিখেছি, ডান পাশে কটা লিখেছি। হ্যাঁ অবশ্যই, দাঁড়াও শুনছি। স্যার এই পেজটা মোছার আগে স্যার বিজারণ অর্ধ বিক্রিয়াটা একবার বুঝিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে, ওকে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তো এখানে খেয়াল করো যে আমি এখানে 4টা সালফেট লিখেছিলাম, 4টি সালফেট। দেখো এখানে 3টা সালফেট লিখেছি আর এখানে একটা, মোট 4টা। পটাশিয়াম লিখেছি এই পাশে 2টা, এখানে পটাশিয়াম লিখেছি 2টা। তাহলে আমার সমতা হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে একদম ফাইনাল স্টেপে দর্শকায়ন যোগ করার পরে আমাদের গুণে দেখতে হয় দুই পাশে দর্শকায়ন ঠিক আছে কিনা। আর দর্শকায়ন ঠিক থাকলে আমরা বুঝে যাবো যে ঠিক আছে, কারণ উপরের গুলো তো আমরা আগেই ঠিক তো সিস্টেমে পেয়ে গেছি। হ্যাঁ, তুমি বলছিলে যে দর্শক তুমি হচ্ছে এটা বোঝো নাই, এইটা বোঝো নাই। আচ্ছা এখানে আমাকে বলো, এই ক্রোমিয়াম সালফেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আছে? ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আছে সেটা বলো। এটা কত লিখেছি? +6। +6 কি করে? এখানে 2টা ক্রোমিয়ামের 2x ধরলাম, আর অক্সিজেনের -2 × 7, এইটার সমান সমান হবে হচ্ছে এই যৌগমূলকের চার্জের সমান। চার্জের সমান করলে এখান থেকে যখন x করবা দেখবে এখানে +6 আসে, অর্থাৎ প্রতিটা ক্রোমিয়াম যার মানে এখানে +6। এবং যখন ডাইক্রোমেট আয়ন বিজারিত হয় অম্লীয় মাধ্যমে, তখন তার পরিবর্তনটা এই পরিবর্তন হয়, অর্থাৎ এটা কনস্ট্যান্ট পরিবর্তন। +6 থেকে তার ইলেকট্রন সে 3টা করে গ্রহণ করবে, করে যাবে কোথায়? ক্রোমিয়াম 3+এ। যেহেতু ক্রোমিয়াম 3+এ যাবে, তাহলে সে কয়টা করে গ্রহণ করবে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার কথা ভালো আসতেছে না তো। আয় হায়, কি বলো? তোমাদের কথা তো আমি শুনতে পাচ্ছি। স্যার কথা অনেক কেটে যাচ্ছে স্যার, এজন্য মানে খুব অস্পষ্ট বোঝা যাচ্ছে। স্যার বাফারিং হচ্ছে না? জি স্যার। আচ্ছা এই বিক্রিয়াটা শেষ হোক, দেখি আমি দেখছি কি করা যায়। আমি একটু কষ্ট করে এটা বুঝে নাও। তাহলে এখানে +6 থেকে ক্রোমিয়াম 3+ হলো। যেহেতু 3+ হলো, তাহলে প্রতিটা ক্রোমিয়াম আয়ন গ্রহণ করেছে 3টা করে ইলেকট্রন। এখানে ছিল 2টা ক্রোমিয়াম, এই জন্য 6টা গ্রহণ করেছে, এই যে সেই জন্য 6 ইলেকট্রন লিখেছি এখানে। ঠিক আছে,
আর এইখানে যে অক্সিজেন ছিল 7টা, 7 অণু পানি আমরা এখানে লিখবো। তো পানি 7 অণু লেখার জন্য আমার 14টা প্রোটন লিখেছি, এখানে হাইড্রোজেন লিখেছি 14টা, যা বিক্রিয়কে ছিল না, আমরা সেই বিক্রিয়কে সেই 14টা প্রোটন লিখে দিব। এই প্রোটনগুলো আসবে এই সালফিউরিক অ্যাসিড অণু থেকে বা অন্য কোনো সোর্স, যেখানে এখানে এই অক্সালেট আয়ন ছিল সোর্স, সেখান থেকে। ঠিক আছে, এখন কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে কি আমি পেজটা এখন মুছে ফেলতে পারি? জি আমি পেজটা মুছে। আচ্ছা, এখন আমাকে একটু তোমরা বলো যে তোমরা সবাই কি আমাকে শুনতে পাচ্ছ না? কারণ আমার এখানে তো ইন্টারনেট তো ভালো সংযোগ আছে। তোমরা আসো উপস্থিত 42 জন। তোমরা কি এখন আমাকে শুনতে পাচ্ছ না? একটু আমাকে বলো তো, শুনতে পাচ্ছ? ক্লিয়ার শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। না, এখন দেখতে পারবে না, আমি এখন ইয়ে থেকে একটু বেরিয়ে আসছি। ক্লিয়ার শোনা যায় না স্যার। অন্যরা শুনতে পারলে তুমি পাচ্ছ না, তাহলে তোমার নেটে প্রবলেম হতে পারে কিন্তু, বুঝছো? যদি এরকম হয়, যদি এরকম হয় শুনতে পাচ্ছ না, তাহলে একটা কাজ করবে, তোমরা হচ্ছে লিভ নিয়ে আবার আসবে, দেখবো এখন জি হ্যাঁ, এখন এখন স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যায়নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমার এখানে নেট অনেক অনেক ভালো স্পিড দিচ্ছে, আমি যে স্পিড টেস্ট করলাম মোটামুটি ভালো স্পিড দিচ্ছে। আচ্ছা, এখন আমরা তাহলে বিক্রিয়া আমরা আর প্র্যাকটিস করব না, বিক্রিয়া প্র্যাকটিসের কাজ তোমাদের। তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে অনেকগুলি বিক্রিয়া এরকম নিজেরা বই দেখে হোক বা আমি যে চার্ট দিয়েছিলাম চার্ট দেখে হোক, এই বিক্রিয়াগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে। আমি তোমাদের সেদিন এই পেজটা বলেছিলাম বিক্রিয়াগুলো তুলে নাও, দেখো আমি সেই পেজে যাচ্ছি, এই বিক্রিয়াগুলো তুলে নিতে বলেছিলাম যে বিক্রিয়াগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখানে দেখো আমি দিয়ে দিয়েছি তোমার হচ্ছে পরিবর্তনগুলি, সুতরাং তোমাদের ইয়ে হবে না যে কোনটা জারক কোনটা বিজারক, তোমরা এখান থেকে বের করে নিতে পারবে। যেমন তোমরা যদি এই বিক্রিয়াটা আমি দিই, এই যে ধরো 9 নাম্বার বিক্রিয়া যেটা আছে এখানে, এই 9 নাম্বার বিক্রিয়ায় যদি আমি দিই, এই 9 নাম্বার বিক্রিয়ায় কে জারক কে বিজারক, দেখো তো এখানে আমি বের করছি, এখানে সালফার হলো, এখানে সালফার কাটা কাটা আসতেছে স্যার। সবাই কাটা কাটা শুনছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে সালফাইডের -2 ছিল, সেখান থেকে হয়ে গেল 0। এই বিক্রিয়াটিতে তাহলে জারক বিজারক কি আমাকে বলো? এখানে ক্রোমিয়ামের +6 করেছিল, এখানে হয়ে গেছে ক্রোমিয়ামের 3+। তাহলে এখান থেকে জারক বিজারক আমরা বের করতে পারবো। কিন্তু এখানে যার জারণ মান বৃদ্ধি পায়, সালফার বিজারক, এখানে সালফাইড বা H2S, এটা হচ্ছে বিজারক। কারণ বিজারক অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়, এবং জারিত হওয়ার সময় আমরা দেখেছিলাম, জারিত হওয়ার সময় কি হয়, জারণ মান বৃদ্ধি পায়। এখানে -2 থেকে তার হয়ে গেছে হচ্ছে 0। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি অঙ্কে, আজকে তো অঙ্ক করার টাইম না, এখন তো 35 বেজে গেছে। আচ্ছা, তাহলে আজকে অঙ্কে আর আমরা যাবো না, তোমরা এই বিক্রিয়াগুলো, যে বিক্রিয়াগুলো আমি এখানে দিলাম, তোমরা এই বিক্রিয়াগুলি অবশ্যই চর্চা করবে এবং আগামী দিন আমরা অঙ্ক শুরু করবো ইনশাল্লাহ। এখন আমাকে বলো, আজকের ক্লাসে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারো। স্যার, কঙ্কাল কাঠামোটা একটু বুঝাবেন? কঙ্কাল কাঠামো হচ্ছে যে কাঠামোতে তোমার হচ্ছে দর্শকায়ন থাকছে না। আমরা যখন বিক্রিয়াগুলো লিখেছিলাম, জারণ বিজারণ বিক্রিয়া লিখে ইলেকট্রন সমান করে যখন ফাইনালি যোগ করেছিলাম, দর্শকায়ন যোগ করার ঠিক আগের যে স্টেপ, দর্শকায়ন যোগ করার আগের স্টেপটাই হচ্ছে
কঙ্কাল, ওইটাকে কঙ্কাল কাঠামো বলে। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো কি বলেছি? মানে আমরা যে বিক্রিয়াগুলো, এই যে একটু আগে যে বিক্রিয়াগুলো আমি লিখলাম, করালাম, এই বিক্রিয়ায় তুমি দেখো যে দুটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখো যে প্রথমে আমরা ইলেকট্রন জারণ বিক্রিয়া লিখেছি, বিজারণ বিক্রিয়া লিখেছি, তারপরে ইলেকট্রন সমান করেছি, করে যোগ করেছি। এই যোগ করার পরে যোগফল যে সমীকরণটা পেলাম, এটা হচ্ছে কঙ্কাল কাঠামো। বুঝছি স্যার। আচ্ছা, আর কারোর কোনো প্রবলেম আছে? স্যার প্রথম 5টা বিক্রিয়া একটু দেখাবেন, ছবিটা নিতাম। ও আচ্ছা, ছবি নেবে, ঠিক আছে, ওকে ওকে, অবশ্যই। এই যে বিক্রিয়া এখান থেকে শুরু, হ্যাঁ এই 7টা আছে এখানে। আচ্ছা, নেক্সট আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। যদি কোশ্চেন না থাকে তাহলে স্যার একটা ম্যাথের কোশ্চেনের স্যার একটা ডেমো দিতে হয়। ম্যাথের কোশ্চেন, এই যে আমি এখন তোমাদের এই ম্যাথের ইয়েগুলো লিখছি, তোমরা এগুলো লিখে নাও। এই 4টি অঙ্ক তোমাদের আমি করাবো নেক্সট ক্লাসে, মানে যদি সম্ভব হয়। এই 4টি অঙ্ক করলে মোটামুটি তোমাদের একটা ধারণা চলে আসবে জারণ বিজারণ থেকে কেমন অঙ্ক বা কেমন উদ্দীপক হয়। বুঝতে পারছো? এই 4টি অঙ্ক তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো বা লিখে রাখো। আগামী দিন এই 4টি অঙ্ক আমরা পর্যায়ক্রমে করব। তোমাদের এনআইসি স্যার কি পড়াচ্ছিলেন? স্যার অম্লত্ব ক্ষারত্ব। আচ্ছা, উনি প্রথম দিকে পড়াচ্ছেন, ঠিক আছে, সমস্যা নেই। স্যার কলেজে কি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5 পড়ানো হবে? ওটা হচ্ছে সেকেন্ড পেপারের সাথে যুক্ত ছিল, চ্যাপ্টার 5। হ্যাঁ, চ্যাপ্টার 5 করে পড়ানো হবে না কেন, আমরা পড়াবো। সিলেবাস শেষ হলে, যেহেতু পঞ্চম অধ্যায়টা মোটামুটি তোমরা নিজেরাও পড়ে নিতে পারো, এই জন্য আমরা যেটা প্রথমে করি, প্রথম হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আগে শেষ করি, শেষ করে তারপরে পঞ্চম চ্যাপ্টারে যাই। যেমন তোমাদের যদি আমরা ক্লাস নিতাম রেগুলার, তাহলে পঞ্চম চ্যাপ্টার আমরা পড়ে দিতাম, ক্লাসে অলরেডি পড়ানো হয়ে যেত এতদিন। ওইটাই খুব বেশি কিছু নাই, ওইখানে বোঝার আছে শুধুমাত্র তোমার ওই যে কলয়েড সাসপেনশন, কোয়াগুলেশন, আর ওই ভিনেগার, কুইক ভিনেগার প্রস্তুতি, এইগুলা কয়েকটা বিষয় পড়ার আছে, যেগুলো তোমাদের তো বুঝতে সমস্যা হতে পারে। এছাড়া আর যা আছে খাবার কৌটারাতকরণ, তারপরে আচার তৈরি, ক্যানিং, এই সমস্ত গুলা এই তোমরা নিজেরাই পড়লেও পারবে। তারপরেও আমার সময় থাকলে ইনশাল্লাহ আমাদের এই যে 1টা বা 2টা ক্লাস আলোচনা করে দিব, সমস্যা নেই। আগে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো পড়ে নিই, চ্যাপ্টারগুলো পড়ে নিই, ঠিক আছে? স্যার আরেকটা বিষয় স্যার, প্র্যাকটিক্যাল খাতাটা কি করবো স্যার ফার্স্ট ইয়ারের? তোমাদের যেহেতু এখনো আর একটা ইয়ার সামনে আছে, তো প্র্যাকটিক্যাল খাতাটা তোমরা এখনই এটা নিয়ে ওরিড হয়েও না। যদি কোনো নির্দেশনা আসে তাহলে আমরা তোমাদের জানাবো, যে আমরা বলে দেবো সিলেবাস দেখে দেখে তোমরা খাতা লিখে ফেলো। এরকম নির্দেশনায় 10-এর ক্ষেত্রে আসছে, তোমাদের ক্ষেত্রে এখনো আসে নাই। যেহেতু 1 বছর সময় আছে সামনে, এই জন্য আমরা হয়তো এটা নিয়ে এত বেশি এখনো চিন্তা করি নাই আর কি, ঠিক আছে? স্যার আমাদের বলে দিতে স্যার, আমরা 2-3 দিনের মধ্যে দেখা শেষ করে ফেলতাম। আচ্ছা, ঠিক আছে। আমাদের নেক্সট মিটিং যদি যেদিন হয়, আমি মাথায় রাখলাম যে আমাদের ডিপার্টমেন্টের মিটিং যেদিন হয় সেদিন এটা আমি মানে শ্রবণ করবো, দেখি কি বলে। সবাই তো একই করতে হবে, তাই না? তো ঠিক আছে, সবাই ভালো থাকো। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আরে সামিউলের ছবি দেখছি, সামিউল ক্লাস করেছিস? সামিউল আছেন? এখানে আরো অনেকেরও ছবি আছে স্যার, হ্যাঁ, এখানে আরো অনেকেরও ছবি আছে স্যার, আমরাও আপনারই ছাত্র। না, ও ক্লাস গতদিন করে নাই, আজকে করছে। তোমাদের সবাই আমার ছাত্র, সবাই আমার কাছে সমান। ওর ফেসটা একটু বেশি পরিচিত, আগে থেকে আমার সেকশনে ছিল, তাই আর কি ওকে ডাকলাম। যাই হোক, অন্যরা মন খারাপ করো না। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়। পরে আবার 12টায় ক্লাস আছে একটা, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।